মহিলা ডিগ্রি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কলেজের নিয়মিত অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। করোনা শুরু হওয়ার পর 2020 সালের মার্চ মাসের শেষের দিকে প্রায় 24-25 তারিখ থেকে আমরা জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে তোমাদের ক্লাস নেওয়া শুরু করি। প্রায় 1 বছরের অধিক কাল হতে চলল আমরা অনলাইনে ক্লাস করে চলেছি। আর তোমরা যারা এই ক্লাসে সহযোগিতা করে ক্লাসগুলিকে অর্থবহ করেছো, তাদের সবাইকে আমার ক্লাসের পক্ষ থেকে, অর্থনীতি ক্লাসের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনার কথা বলেছো, তাই আমি অর্থনীতি প্রথম পত্রের যশোর বোর্ডের 2019 সালের একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। প্রশ্নটি আমাদের অর্থনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের। যেহেতু এই ক্লাসটি শেষে আমরা ক্লাসটিকে আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল, কলেজের নামে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে দিব। যেহেতু আমরা পরস্পরের পরিচিত এবং আমরা ছাত্র শিক্ষক সম্পর্ক, স্টুডেন্ট, তোমাদের সাথে আমার পরিচয় 1-1.5 বছরের, অতএব আমাদের পরস্পরের পরিচয় জানানোর প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু আমাদের এই ক্লাসটা সাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে, তাই আমরা আমাদের পরিচয়টা দিচ্ছি। আমি আমার পরিচয় দিচ্ছি, একই সাথে তোমাদের পরিচয়টাও সবার সামনে তুলে ধরছি। আমি অলোকেশ মণ্ডল, সিনিয়র প্রভাষক, অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আর আজ আমার সাথে যারা ক্লাসে যুক্ত আছে তারা হলো সাবরিন সুলতানা, তামান্না খাতুন, আন্না খাতুন, লাবণ্য, ঐশ্বর্য রায়, সুমাইয়া আলম, রাইদা ফাতেমা এবং অনামিকা দাস। অনামিকা, তোমার ক্যামেরা অন করো, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। রাইদার ক্ষেত্রেও সেই একই অবস্থা, রাইদাকেও আমরা দেখতে পাচ্ছি না ছবিতে। রাইদা, ক্যামেরাটা অন করো। এবার আমরা আসছি আমাদের আলোচনায়। আজকে আলোচ্য বিষয় সিকিউ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সলিউশন, সমাধান। এটা আমরা যশোর বোর্ড 2019-এর একটা প্রশ্ন নিলাম। প্রশ্নটা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন। কোন দেশের সঞ্চয় প্রবণতা কম দেখা যায়? অনুধাবনের প্রশ্ন, বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করতে পারে? তারপরে গ নাম্বার, এটা প্রয়োগের প্রশ্ন আসছে, উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এবং উচ্চতর দক্ষতায় এখানে দাম 2 টাকা এবং 4 টাকা হলে ভারসাম্য দামের উপর কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে আলোচনা করতে হবে। আমরা প্রথমেই দেখি জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নটার উত্তর 1 নম্বরের জন্য হয়ে থাকে, তাই প্রশ্নটার উত্তর একটা শব্দেও হতে পারে, একটা সেন্টেন্সেও হতে পারে। যদি তুমি সঠিক উত্তরটা দাও, এক্সামিনারের পক্ষে সেখানে নম্বর কাটার কোনো জায়গা নাই। আবার তুমি পুরোপুরি সঠিক দিতে পারলে না, কিছু ধারণা দিলে, এক্সামিনার 50-50 চান্স, অতএব 1-এর ভিতরে 0.5 দেবেন, এটাও সম্ভব না। হয় তোমাকে 1 দেবেন, আর যদি তিনি ভাবেন যে এটা দেওয়ার উপযুক্ত না, তাহলে তোমাকে 0 দিবেন। তাই বলে পয়েন্ট সামথিং নম্বর তুমি ওখান থেকে পাবে না। অতএব তোমাকে প্রশ্নটা টু দি পয়েন্টে সুন্দরভাবে লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত মুখস্থ উত্তর থাকে। এখানে
কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায়? তোমরা কি মনে করো? তোমরা কি জানো যে কোন দেশের মানুষের ভোগ প্রবণতা বেশি? তাহলে তো আমরা বুঝতে পারবো যে সঞ্চয় প্রবণতা কাদের বেশি, কাদের কম। যে দেশের মানুষের ভোগ প্রবণতা বেশি, সে দেশের মানুষের সঞ্চয় প্রবণতা কম। সাধারণত অনুন্নত, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু মানুষের মাথাপিছু আয় কম, আর মাথাপিছু আয় কম থাকার কারণে তাদের সঞ্চয়ও কম। কারণ কি, এই অনুন্নত দেশগুলোতে মানুষের অনেক নিত্য প্রয়োজনীয় এবং বিলাসজাত দ্রব্যের চাহিদা থেকে যায়, কিন্তু উন্নত দেশের মানুষের দেখা যায় সব ধরনের পণ্য তাদের কাছে বেশিরভাগ সময়ে থাকে। যেমন আমরা যদি ডেনমার্ক, আমরা যদি ইটালি, আমরা যদি নরওয়ে, আমরা যদি ইউএসএ, আমরা যদি কানাডা, আমরা যদি জাপানের কথা বলি, এই সমস্ত দেশগুলাতে 1 জনের সমস্ত বিলাসিতার জিনিস আছে। যেমন গাড়ি আছে, তারপরে যদি ভাবো এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ল্যাপটপ আছে, পার হেড আছে। যদি কোথাও সামান্য কম থাকে 1 জনে, 2 জনেও না। সেখানে আমাদের দেশে এটা ভাবাও কঠিন। আমাদের মাথাপিছু আয় কত? বর্তমান অর্থ বছরে আমরা যদি অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টটা পেতাম তাহলে অ্যাকুরেট ভাবে বলতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে আমাদের মাথাপিছু আয় 2164 মার্কিন ডলারের মতো। যেহেতু অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট আমরা জুনের শেষে পাবো, তাই সঠিক তথ্যটা তোমাদেরকে দিতে পারলাম না। 2164 মার্কিন ডলারের মতো বর্তমান সময়ের আমাদের মাথাপিছু আয়। আর একটি উন্নত দেশের মাথাপিছু আয় প্রায় 70,000 মার্কিন ডলার। যেখানে 2,000 মার্কিন ডলার আর 70,000 মার্কিন ডলার, এখান থেকে আন্দাজ করা যায় যে কাদের জীবনযাত্রার মান কেমন হতে পারে, কারা বেশি সঞ্চয় করতে পারে আর কারা বেশি ভোগ করতে পারে। যাদের মাথাপিছু আয় কম তাদের ভোগ প্রবণতা বেশি, সঞ্চয় তাদের কম। আমরা জানি এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1, এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1, এরকম একটা বিষয় আমরা জানি। যারা আমরা ফার্স্ট পেপার বইটা শেষ করে ফেলছি তারা এটা জানি, এমপিসি প্লাস এমপিএস। এমপিসি বলতে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক ভোগ প্রবণতা, আর এটা প্রান্তিক সঞ্চয় প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতা, মার্জিনাল প্রপেনসিটি অফ সেভিং, এই দুইটা মিলে হয় একের সমান। আমার যদি এমপিসি বেশি হয়, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, এই সমস্ত দেশের মানুষের এমপিসি বেশি, আর এমপিসি বেশি হওয়ার কারণে এমপিএস কম। এমপিসি বেশি হওয়ার কারণে এমপিএস কম, আর এমপিএস কম মানে কি? সঞ্চয় প্রবণতা কম, সঞ্চয় প্রবণতা কম। অতএব আমরা এক দাগের যে প্রশ্নটা আসছে, ক দাগের যে জ্ঞানমূলক প্রশ্ন, 1 নম্বরের উত্তর আমার এত কিছু লেখার দরকার নাই, কিন্তু যেহেতু প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি তাই অনেক ডিটেলসে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেহেতু অনুন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের মানুষের মাথাপিছু আয় কম, তাদের এমপিসি বেশি, তাই এমপিএস কম, অর্থাৎ সঞ্চয় প্রবণতা কম, অর্থাৎ সঞ্চয় প্রবণতা কম। ঠিক আছে? তাহলে ক নম্বরের প্রশ্নের অ্যান্সার পেলাম যে অনুন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের মানুষের সঞ্চয় প্রবণতা কম। এটা গেল। এবার আসছি আমরা 2 নম্বর অনুধাবনের প্রশ্ন। বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করতে পারে? বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করতে পারে? তোমাদের কি মনে হয়? ফেয়ার অ্যান্ড লাভলি, তাই না? ফেয়ার অ্যান্ড লাভলি, এই ক্রিমটার নাম অনেকেই জানে, কারণ অনেকেই ফর্সা হতে চায়। আমি দেখি তোমাদের ভেতরে তো সবাই ফর্সা, তাই না? ফেয়ার অ্যান্ড লাভলি তো কারোর দরকার হচ্ছে না।
কিন্তু আমি যদি কালো আমি যদি মেয়ে হতাম আর আমার এই যে কালো চেহারাটা ফর্সা করার প্রয়োজন পড়তো, তখন হয়তো আমি কি খুঁজতাম, যে ফেয়ার অ্যান্ড লাভলিটাই খুঁজতাম, গ্লো অ্যান্ড লাভলি, তারপরে এইচডি গ্লো, তাই না? ওরা এমন ভাবে বিজ্ঞাপন দিয়ে থাকে যে মনে হয় যে রাতারাতি আমি একবার সাহেবের মতো হয়ে যাব। তাই এরকম যদি হয়ে থাকে তাহলে চাহিদা তো বাড়বে, তাই না? এই বিজ্ঞাপনটা কিসে দেখছি আমরা? টিভিতে দেখে থাকি, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখে থাকি। আমরা যদি মোবাইলে কোনো একটা ভিডিও দেখতে থাকি, তার ভেতরে হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে, দেখা গেল এইচডি গুলো, যে আমি ফর্সা হয়ে যাচ্ছি। তা ওই প্রসঙ্গে আমাদের অর্থনীতিবিদ অর্থনীতিবিদ জেমস ডুশেনবেরি তার আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে বলছেন যে হোয়াট ইউ ডোন্ট নো, যাকে তুমি জানো না বা চেনো না, উডন্ট হার্ট ইউ, তা তোমাকে আঘাত করবে না বা তোমাকে প্রভাবিত করবে না। হোয়াট ইউ ডোন্ট নো, যা তুমি জানো না বা চেনো না, উডন্ট হার্ট ইউ, তোমাকে প্রভাবিত করবে না বা তোমাকে আঘাত করবে না। বাট হোয়াট ইউ ডু নো, যা তুমি জানো, হোয়াট ইউ ডু নো হার্ট ইউ, তোমাকে আঘাত করবে বা তোমাকে প্রভাবিত করবে। তাই এইচডি গ্লো সম্পর্কে যখন তুমি জানলে, তোমার রং কালো, তোমার এইচডি গ্লো দরকার, তখন কিন্তু ও তোমাকে প্রভাবিত করবেই। আর এটা জানলে কোন ভাবে? বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপন তোমাকে জানালো যে এই আছে, এই করলে তুমি ফর্সা হয়ে যাবে। শুধু এইটা না, আমি শুধু তোমার ফর্সা হওয়ার জন্য বলছি না, পৃথিবীতে আমরা যে সমস্ত জিনিসপত্র দেখি বর্তমানে বিজ্ঞাপনের মাধ্যমে, অনেককে চিনি, অনেককে চিনি না বা অজানা, সেটা বিজ্ঞাপন হয় না তাই অজানা। আর বিজ্ঞাপন যাদের হয় তাদেরকে আমরা চিনি এবং তারা আমাদের মনকে প্রভাবিত করে। তাই বিজ্ঞাপন মনকে প্রভাবিত করে মানে কি? মনের ভেতরে ওই জিনিসটা পাওয়ার একটা প্রত্যাশা জন্মায়, এই জন্য ওই জিনিসের চাহিদা বাড়ে। তাহলে বিজ্ঞাপন কি করে? বিজ্ঞাপন দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে। এই যে 2 নম্বরের প্রশ্ন, এটা জ্ঞানমূলক গেল, এটা অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্নটা হলো 2 নম্বরের। এই 2 নম্বরের প্রশ্নের ভেতরে একটা জ্ঞান অংশ থাকে, যদি তুমি সেইটুকু অ্যান্সার করতে পারো 1 পাবা, আর যদি এই প্রশ্নটা সম্পর্কে একটা সম্যক ব্যাখ্যা দিতে পারো তাহলে 2 পাবা। এখানে কমানোর কোনো সুযোগ নাই। যদি তুমি বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে, তুমি হ্যাঁ লিখে দিলে প্রভাবিত করে, ওখানেই তুমি 1 পেয়ে গেলে। এবার কিভাবে প্রভাবিত করে? আমি তো বললাম এইচডি গুলো যেভাবে আমাকে প্রভাবিত করে, এইচডি গুলো আমার কালো ত্বক ফর্সা করার জন্য আমাকে প্রভাবিত করলো, ওইভাবেই ব্যাখ্যাটা হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম কি, যে বিজ্ঞাপন চাহিদাকে প্রভাবিত করে, চাহিদা বৃদ্ধিতে সাহায্য করে। কে কে আছে এখানে? এখানে আমি দেখতে পাচ্ছি আন্নার এইচডি গুলো দরকার, আন্না কিনে নিও এইচডি গুলো, দ্রুত ফর্সা হয়ে যেতে পারবা। ঠিক আছে? তোমার দরকার না আমার দরকার। আর কে আছে দেখি? অনামিকার ছবি দেখতে পাচ্ছি না, বিজ্ঞাপনের দরকার আছে কিনা। এরপরে আমরা ফিরে আসছি আমাদের পরের প্রশ্ন, উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় করো। এখানে আমরা 3 নম্বর পাবো। সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় কিভাবে করা যাবে? আমরা জানি কি, ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। আমি এটা মুছে দিলাম। আমরা জানি চাহিদা ইকুয়াল টু যোগান। তাহলে ভারসাম্য
ভারসাম্যটা কি সেটা কি আমরা জানি? ভারসাম্য দাম ও পরিমাণ। যে কেউ বলতে পারো ভারসাম্য কাকে বলে? জিজ্ঞেস করব? ঐশ্বর্য মনে আছে? তোমার সাউন্ড আসছে না কেন? তোমার সাউন্ড মিউট করে কথা বললে তো আসবে না। মনে নাই? তামান্না, ভারসাম্য শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম শব্দটি আসছে কি? দুটি ল্যাটিন শব্দ অ্যাকুয়াস আর লিব্রা থেকে। অ্যাকুয়াস শব্দের অর্থ সমান আর লিব্রা শব্দের অর্থ স্থিতি। অর্থাৎ ভারসাম্য শব্দের অর্থ সমানভাবে স্থিতি অবস্থা। অর্থনীতিতে দুই বা ততোধিক বিরোধী শক্তি যখন পরস্পর মিলিত হয় এবং কোনো শক্তির একটা নির্দিষ্ট অবস্থান থেকে বিচ্যুত হওয়া বা সরে যাওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে বলা হয় ভারসাম্য অবস্থা। তাই না? সেই অবস্থাকে বলা হয় ভারসাম্য অবস্থা। সাধারণত বাজারে চাহিদা যোগানের সমতার দ্বারা ভারসাম্য অর্জিত হয়, আমরা সেটাই লিখছি। বাজারে চাহিদা যোগানের সমতার দ্বারা বাজার ভারসাম্য অর্জিত হয়। অর্থনীতিতে চাহিদা আসে কার দিক থেকে? ক্রেতার দিক থেকে। আর যোগান আসে বিক্রেতার দিক থেকে। ফলে তাদের মধ্যে একটা দর কষাকষির সৃষ্টি হয়, কারণ ক্রেতা কম দাম দিতে চাইবে আর বিক্রেতা সবসময় বেশি দাম দিতে চাইবে। এই কারণে তাদের মধ্যে দর কষাকষির সৃষ্টি হয় এবং দর কষাকষির এক পর্যায়ে তারা একটা ঐক্য মতে পৌঁছায়। এই ঐক্য মতটাই হলো ভারসাম্য অবস্থা, মানে যেখানে চাহিদা যোগান পরস্পর সমান হয়। এখানে চাহিদা ইকুয়াল টু যোগান। আমি জানি আমাদের ভেতরে অনেকেই আমরা ম্যাথমেটিক্যালি উইক আছি, মানে অঙ্ক করতে গেলে কেমন যেন মনের ভেতরে ভয়টা কাজ করে। যাদের এইরকম ভয় কাজ করে তারা চাহিদা ইকুয়াল টু যোগান না লিখে যোগান ইকুয়াল টু চাহিদা লিখবা। আমরা জানি ভারসাম্য অবস্থায় যোগান ইকুয়াল টু চাহিদা। ঠিক আছে? যোগান ইকুয়াল টু চাহিদা। তাহলে যোগান সমীকরণটা অর্থাৎ QS ইকুয়াল টু QD, অর্থাৎ QS ইকুয়াল টু QD। এখানে QS ইকুয়াল টু কত? -4 প্লাস 4P ইকুয়াল টু QD ইকুয়াল টু 20 মাইনাস 4P। এরকম আছে QS ইকুয়াল টু -4 প্লাস 4P আর QD ইকুয়াল টু 20 মাইনাস 4P। এবার আমি P গুলাকে বাম সাইডে নিয়ে আসলাম। 4P, এই 4P এর পাশে নিয়ে আসলাম, প্লাস 4P হলো, এই 20 ছিল, এই 4 এর পাশে গেল প্লাস 4, বা 8P ইকুয়াল টু কত? 24, বা P ইকুয়াল টু 24/8। অতএব P ইকুয়াল টু 3। এটাই হলো ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম ইকুয়াল টু 3। এই ভারসাম্য দামটাকে যে কোনো টাইপ বসাতে পারি, চাহিদা অপেক্ষকেও বসাতে পারি, যোগান অপেক্ষকেও বসাতে পারি। দেখো আমি আবারও রিপিট করি, যেহেতু আমি বোর্ড থেকে সরে গেছিলাম, বোর্ডের থেকে সরে গেছি, সেই কারণে আমি আবারও দেখাচ্ছি। আমরা জানি ভারসাম্য অবস্থায় যোগান ইকুয়াল টু চাহিদা। এখানে যোগান কি আছে? যোগান ইকুয়াল টু চাহিদা, অর্থাৎ QS ইকুয়াল টু QD। QS কত? -4 প্লাস 4P আর QD হলো 20 মাইনাস 4P। এইবার এই 4 এই থেকে গেল, 4P থেকে গেল, ডান দিক থেকে -4P এর পাশে আসলে প্লাস 4P হলো। 20 এখানে রয়ে গেছে, -4P ওর পাশে নিয়ে গেলে প্লাস 4 হলো। তাহলে 4 4 8, 8P ইকুয়াল টু 24, P ইকুয়াল টু 24/8, অতএব P ইকুয়াল টু 3। এটি হলো ভারসাম্য দাম। এই ভারসাম্য দামটাকে আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি, চাহিদা সমীকরণে বসাতে পারি বা যোগান সমীকরণে বসাতে পারি। অতএব ভারসাম্য পরিমাণ আমি এখানে লিখে দিলাম চাহিদা সমীকরণে, চাহিদা সমীকরণে P এর মান বসাই। চাহিদা সমীকরণে P এর মান বসালে কি হবে? এখানে
কিউ ইকুয়াল টু কি লিখবো, কিউ ডি আছে তো, কিউ ডি 20 মাইনাস 4 পি এর মান কত 3, তাহলে 20 মাইনাস 12 ইকুয়াল টু 8, তাই দাঁড়ায় না। চাহিদা সমীকরণে পি এর মান বসাই, তাহলে চাহিদা সমীকরণ হলো কিউডি, কিউডির জায়গায় কার মান বসালাম, পি এর মান, তাহলে 20 মাইনাস 4 ইনটু 3, 3 এর 4 12, 20 মাইনাস 12 ইকুয়াল টু কত থাকে 8। তাহলে কিউডি না লিখে শুধু কিউ যদি লিখতাম এখানে, অতএব কিউ ইকুয়াল টু 8। তাহলে নির্ণেয় ভারসাম্য দাম আর পরিমাণ কত হবে, ভারসাম্য দাম আর পরিমাণ, দাম পি ইকুয়াল টু 3 আর পরিমাণ কিউ ইকুয়াল টু 8। এই দুইটা ভারসাম্য দাম এবং পরিমাণ, দাম পি ইকুয়াল টু 3 আর পরিমাণ কিউ ইকুয়াল টু 8। আমি এখানে ছোট হাতের কিউ লিখছি, এখানে ছোট হাতের কিউ দিয়ে দিলাম। আমাদের প্রয়োগের প্রশ্ন গেল, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। এরপরে আসছি আমরা উচ্চতর দক্ষতা, এরপরে আসছি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় 4 নাম্বার, তাহলে এখানে 3 এর ভেতরে 3 তোমাকে 1 নম্বরও কাটতে পারবে না। আমরা প্রথমে পেলাম 1, এখান থেকে পেলাম 2, এখান থেকে পেলাম 3, তাহলে 3 3 6 নম্বর পেয়ে গেছি। এই 6 নম্বরের ভেতরে কেউ কিন্তু তোমাকে 1 নম্বরও কাটতে পারবেন না। এবার আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটা দেখি। দাম 2 টাকা এবং 4 টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে, দাম 2 টাকা এবং 4 টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। আমার স্কেলটা কই দাদি, আমরা এখান থেকে এটা লিখছি দেখো, আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিই। কিউডি, কিউডি ইকুয়াল টু কত আছে 20 মাইনাস 4পি, আর কিউএস ইকুয়াল টু কত মাইনাস 4 প্লাস 4পি। পি ইকুয়াল টু 2 হলে, পি ইকুয়াল টু 2 হলে কিউ ইকুয়াল টু কত 20 মাইনাস 4 ইনটু 2, তাহলে কত আসে 20 মাইনাস 8 ইকুয়াল টু 12। আর পি ইকুয়াল টু 2 হলে কিউবি, এটা কিউএস ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 4 ইনটু 2, তাহলে কত আসে 4 দুগুণী 8, তাহলে এখানে শুধু 4 আসে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, দাম যদি 2 টাকা হয়, দাম যদি 2 টাকা হয়, চাহিদার পরিমাণ কত, এখানে বসাই 4 দুগুণী 8, 20 মাইনাস 8 ইকুয়াল টু 12। দাম যখন 2 টাকা তখন কিউএস যোগানের পরিমাণ কত 4 দুগুণী 8 মাইনাস 4 প্লাস 8, মাইনাস 4 প্লাস 8, এটা কত আসে, এখান থেকে আসে শুধু 4। এরকম হয় না। আমরা প্রাথমিক চিত্রটা এঁকে নিই, কিউ এখানে পি, এই আমরা সূচি করে চিত্রটা আঁকতে পারি, এখান থেকে সূচি তৈরি করে চিত্রটা আঁকতে পারি। আপাতত এখানে দেখো দাম আর পরিমাণ, আমি একটু জায়গা বের করে নিই সুবিধার জন্য। পি কিউ, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত একক, কিউডি আর কিউএস, কিউডি আর কিউএস।
দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক, যোগানের পরিমাণ 4 একক। দাম যখন 3 টাকা ছিল তখন ভারসাম্য অবস্থায় কত আসছিল যেন? চাহিদা যোগান দুটোই 8 না? আমাদের ভারসাম্য দাম পরিমাণ কত ছিল বলো কেউ একজন? দাম যখন 3 টাকা, 3 এর 4 12, 8 8। এবার দাম যখন আমাদের আরেকটা কত বলছে? 4 টাকা। 4 টাকা হলে কত হবে দেখো? দাম যখন 4 টাকা, এই 2 টাকার জায়গায় 4 টাকা লিখলাম, তখন 4 এর 4 16, 16 এখানে হয়ে যাবে কত? 4, তাই তো? আর দাম যখন 4 টাকা তখন কিউএস ইকুয়াল টু কত? 4 এর 4 16, এখানে 16, 16 থেকে 4 গেলে এখানে আসছে 12। তাহলে এটা হলো 4 আর এটা হলো 12। আমাদের এইটা ছিল ভারসাম্য অবস্থা। এটা ছিল ভারসাম্য অবস্থা। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক আর যোগানের পরিমাণ 4 একক। দাম যখন 3 টাকা তখন চাহিদাও 4 একক, 8 একক, যোগানও ছিল 8 একক। দাম যখন 4 টাকা তখন এটা 4 একক, এটা 12 একক। এখন চিত্রের মাধ্যমে বিষয়টা যদি আমরা ব্যাখ্যা দিই, চিত্রে লম্ব অক্ষে দ্রব্যের দাম, ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ নির্দেশ করছি। এই 1, 2, এই 3, এই 4, 1 2 3 4, অর্থাৎ 3 এ ভারসাম্য। আর এদিকে কত কত আছে? এই 4, এই 8, এই 12, 4 8 12। আমি কিন্তু সূচিটাকে পরিপূর্ণভাবে না করে আমি চিত্রটা এঁকে ফেললাম সময়ের স্বল্পতার জন্য। কারণ আমাদের জুম অ্যাপস এর ক্লাসটা, জুম এর ক্লাসটা 40 মিনিট হয়ে থাকে। আমাদের অলরেডি সিগন্যাল দেওয়া হয়ে গেছে, আমাদের সময় বেশি নাই হাতে। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ, ভুল হচ্ছে, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। এই দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। এবার 2 টাকা হলে কত? 4 এ হলো 4 এর 4। এভাবে আমরা চিত্রটা একবার এঁকে নিই। 4 এর এই 4, এই হলো চাহিদা রেখা। এটা হলো কিউবি। আর এ হলো কিউএস। এটা হলো কিউএস রেখা। খেয়াল করে দেখো, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত একক? দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ এখান থেকে এই গেল এই 12 একক। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। আবার দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ কত? দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ এই 4 একক। দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ 8 একক। দাম যখন 4 টাকা তখন যোগানের পরিমাণ এখান থেকে যাও এই 12 একক। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ই, এটা এফ আর এটা জি ধরি, এটা F1 ধরলাম, এটা G1 ধরলাম। আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য দাম আর পরিমাণ। ভারসাম্য দাম 3 টাকা, পরিমাণ 8 একক, চাহিদা এবং যোগান দুটোরই পরিমাণ 8 একক। ভারসাম্য দাম 3 টাকা, চাহিদা যোগান দুটোরই পরিমাণ 8 একক। এবার দাম যদি, এখানে বলছে দাম যদি 2 টাকা হতো তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়তো? দাম 2 টাকা হলে যোগান হতো মাত্র 4 একক
আর চাহিদা বেড়ে হতো 12 একক। দাম 2 টাকা হলে কি হতো? যোগান হতো 4 একক, চাহিদা হতো 12 একক। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান 8 একক কম হতো, বা যোগান অপেক্ষা চাহিদা 8 একক বেশি হতো। আর দাম যদি 4 টাকা হতো তাহলে চাহিদা হতো 4 একক আর যোগান হতো 12 একক। এক্ষেত্রে এই এত পরিমাণ দ্রব্য বাজারে অবিক্রিত থেকে যেত। 4 থেকে 12 এই পরিমাণ দ্রব্য বাজারে অবিক্রিত থেকে যেত। তাহলে আমরা দেখতে পেলাম কি, দাম 2 টাকা হলে চাহিদা বাড়ে, যোগান কম থাকে, মানে বাজারে অভারসাম্য সৃষ্টি হয়। আর দাম যদি 4 টাকা হয় তাহলে যোগান বাড়ে, চাহিদা কমে, এখানেও বাজারে অভারসাম্য সৃষ্টি হয়। শুধুমাত্র দাম যখন 3 টাকা তখন বাজারে ভারসাম্য অবস্থা, অর্থাৎ চাহিদা যোগান সমান হয়। আমরা এই যে প্রশ্নটা আমাদের যশোর বোর্ড 2019 সালে ছিল, সেই প্রশ্নটা নিয়ে খুব অল্প সময়ে সংক্ষিপ্তভাবে বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা যারা আমার সাথে আজকে ক্লাসে